প্রথমবার তোর চান্স হয়নি কেন? আমি এনআইডি কার্ডের জন্য শুট করতে আসিনি। আমি তো আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমার চান্স হবে কিনা, তাও 5 কেটে। যে এইটা সবচেয়ে বেশি কঠিন ছিল, সবচেয়ে বেশি টাফ ছিল। নার্ভাসনেস আমার প্রতি ছিল না, তো ওইটা আমলে নেই ফার্স্ট টাইমের মতো। ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম এই দুইবার যে হল স্ট্র্যাটেজি, এটা কেমন? মার্কিংটা করা আসলে ইম্পর্টেন্ট, এটা আমি আসলে পরে সেকেন্ড টাইমে এটা গুরুত্ব বেশি বুঝতে পারছি। কমার্সে আসতেছে, আসল পরীক্ষা কী হবে কেউ জানে না। আমি খুবই সাপোর্টিভ একটা ফ্যামিলি আমি পাইছি। আবার শুরু করো। সেকেন্ড টাইমের পড়াশোনা কেমন ছিল? প্রিপারেশনটা আসলে কিভাবে গুছিয়ে নিয়েছি সবকিছু? সেকেন্ড টাইমার তাদের হচ্ছে কিছু ওই যে টপিক চুজ করা উচিত। ফার্স্ট টাইমে ভাবছিলাম যে এটা নিয়ে টেনশন করে আমার অনেক লস হয়ে গেছে, আমি চান্সই পাইলাম না। সেকেন্ড টাইমে আমি এটা নিয়ে বেশি গুরুত্ব দিই। এই সময় আসলে ব্রেকডাউন একটা আসছিল, সত্যি কথা বলতে অনেক ভেঙে পড়ছিলাম। পরীক্ষা মজা। মানে সেকেন্ড টাইম জার্নিতে কখনোই হতাশ হবে না। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমার একজন ফ্রেন্ডকে পরিচয় করে দিব। একে তোমরা সবাই চেনো, হ্যাঁ, এই বাটপার। এর নাম হচ্ছে চিরঞ্জিত। ওকে, এই লাইনটা ছিল আমার। আসলে আমি ওর সাথে একটা পডকাস্ট শুট করতেছি। লাইনটা ছিল আমার, কিন্তু যেহেতু আমার ফ্রেন্ড, ও বলছে যে তোকে আমি বলতে দিব না, ও বলে ফেলছে। হিমেল, তোর নামটা বল, পুরো নামটা বল। আচ্ছা, আমার পুরো নাম হচ্ছে হিমেল মিস্ত্রি, আর আমার বাসা হচ্ছে সাতক্ষীরা জেলা। আর এখানে আমাদের গ্রাম হচ্ছে। আমি এনআইডি কার্ডের জন্য শুট করতে আসি, বাসা শুনতে যাইনি। আমার বাসার পাশেই বাসা ওর, সাতক্ষীরাতে। আচ্ছা, সেকেন্ড টাইমে তো তোর 5 মার্ক কাটা গেছে। আচ্ছা, প্রথমবার তোর চান্স হয়নি কেন? এখন তোর কি মনে হয় চান্স পাওয়ার পরে যে আমার এই জিনিসটা ল্যাকিং ছিল প্রথমবার? আচ্ছা, সেটা হচ্ছে যে কনফিডেন্সের অভাব, অনেক কনফিডেন্সের অভাব ছিল প্রথম, মানে ফার্স্ট টাইমে কনফিডেন্স মানে বলতে গেলে ছিল না। কারণ পরীক্ষা দিলে ওই প্রথম কথা হচ্ছে নাম্বার খুবই কম আসতো, ওইটা নিয়ে বেশি টেন্স হয়ে যেতাম। হ্যাঁ, আর ওইটাই বেশি হচ্ছে টেনশন করতাম যে নাম্বার তো আসতেছে না, কম আসতেছে। কিন্তু সেকেন্ড টাইমে এটাও এই সেম, এটাও ছিল, এই কাহিনীটা আবারও সেকেন্ড টাইমেও ছিল। সেকেন্ড টাইমেও মার্কস কম আসতো, কিন্তু আমি হচ্ছে ওইটা আমলে নেই ফার্স্ট টাইমের মতো। ফার্স্ট টাইমে ভাবছিলাম যে এটা নিয়ে টেনশন করে আমার অনেক লস হয়ে গেছে, আমি চান্সই পাইলাম না। সেকেন্ড টাইমে আমি এটা নিয়ে বেশি গুরুত্ব দিই। মার্ক কম আসতেছে, আসল পরীক্ষা কি হবে কেউ জানে না। এই জন্য আমি অতটা টেনশন করিনি। আমি কম আসতো, আমি আবার পড়তাম যে না ল্যাকিংস আছে, যে জায়গাটাকে কম পাচ্ছি। আমার এমন হয়েছে যে আমি সেম জিনিস মনে হয় কতবার ভুল করছি, এক জায়গায় ভুল করছি, মাথায় চড় মারছি নিজের মাথায়, যে এক জিনিস বারবার মানুষ এতবার ভুল করে কেমন, মনে হয় আমি ভুল করতেছি। কিন্তু বাস্তবে দেখতে গেলে যে ওই ভুল হবে, এটা মেনে নিতে হবে। মানে এক্সাম দিলে কিছু না কিছু ভুল হবে। যত আমি এমনও গেছে যে আমি এক কোশ্চেন আমি আগে পরীক্ষা দিছি, ওইটাতে যে মার্ক পাইছি ওই কোশ্চেন আমি আবার কিছুদিন পর আবার নিজে আবার পরীক্ষা দিছি, ওই যে আমার ভুল হয় কিনা, তারপরে দেখা যাচ্ছে না ভুল হচ্ছে, ভুল হবে। প্রথমবার মার্ক কত ছিল? আচ্ছা, প্রথমবার আমার মার্ক ছিল হচ্ছে 72.75, অর্থাৎ 1 মার্কের জন্য আমার হয়নি। আর কাট মার্ক ছিল 73.75, তো এই 1 মার্কের জন্য মোটামুটি। আচ্ছা, যখন তোর প্রথমবার চান্স হয়নি, মানে তখন তোর মেন্টাল কন্ডিশনটা কেমন ছিল? হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার পরে আমার যে মেন্টাল কন্ডিশন, এটা আসলে বলতে গেলে সবারই, আমার যে আলাদা ছিল এমন না, এটা সবারই সেম বলতে গেলে একই থাকে, যে চান্স আসলে সবাই আশা করেই থাকে যে চান্স হবে। অনেকের চান্স হয় না, তো আমারও সেমই ছিল। আর হচ্ছে আমার পুরনো আশা ছিল, অনেক দিনের পুরনো আশা ছিল যে আমি আসলে মেডিকেল এই লাইন, এই সেক্টরটাই পড়বো। তো সেদিক থেকে বলতে গেলে অনেক পুরনো একটা ইচ্ছা। আমি একটাই সুযোগ, এই একদিনের একটা পরীক্ষা, 1 ঘন্টার একটা এক্সাম, 100টা MCQ, এটা ভালো করলে আমার চান্স হচ্ছে, না হলে হচ্ছে না, দ্বিতীয় কোনো সুযোগই নাই। তো মেন্টালি এই সময় আসলে ব্রেকডাউন একটা আসছিল, সত্যি কথা বলতে অনেক ভেঙে পড়ছিলাম। কিন্তু ওইটার সাপোর্ট মানে পাইছিলাম এই যে 1 মাস পরে ওই যে ডেন্টালের পরীক্ষাটা হয়েছিল। ওই পরীক্ষা আসলে আমি অতটা আশা নিয়েও দেই নাই, জাস্ট গেছি, চিল মোডে পরীক্ষাটা দিছি, এবং ওখানে ভালো একটা স্কোরও আসছিল, ভালো একটা পজিশনও আসছিল, আমি ঢাকা ডেন্টালে চান্স পেয়েছিলাম। তো ওই আসলে ওই যে মেন্টাল ব্রেকডাউনটা, এটা ওই ব্যাকআপ দেয় হচ্ছে আমার ওই ডেন্টালের রেজাল্টটা, তো এটাই হচ্ছে বলতে গেলে। প্রথমবার চান্স মিস হওয়ার পরে মানে পারিপার্শ্বিক অনেকের কথাবার্তা অনেক কিছু, মানে হ্যাঁ। মানে মানে ইনফিরিয়র ফিল করায় অনেককে। মানে অন্যদের ব্যবহার কেমন ছিল তোর প্রতি? আচ্ছা, তো আমার ক্ষেত্রে এটা আসলে বলতে গেলে এটা আমি খুবই সাপোর্টিভ একটা ফ্যামিলি আমি পাইছি। কারণ আমার ফ্যামিলিতে সত্যি কথা বলতে আমি চান্স মিস করলাম, আমার পরিবারের সবাই বলতেছে যে তুমি আবার শুরু করো। হ্যাঁ, মানে এটা আসলে জানি না আমি যে কয়জনের ফ্যামিলি বলতে পারে। আমার কেউ ওইভাবে প্রেশার ক্রিয়েট করেনি, আরে তোমার চান্স হয়নি কেন হয়নি, পড়াশোনা করেনি। কারণ সবাই জানতো যে আমি আসলে সত্যি কথা বলতে কষ্ট করছিলাম। হ্যাঁ, এটা মোটামুটি সবাই জানে। তো এইভাবে আমাকে আসলে সবাই সাপোর্ট দিছে, ফ্যামিলির সদস্যরা বলতে গেলে, এবং খুবই সাপোর্ট দিছে। আমার আসলে বাবা মা তো কাছে ছিল না এই সময়, অ্যাডমিশনের টাইমটাতে আমি আলাদা মেসে থাকতাম ওই সময়, তো একাই থাকতাম নিজে। তো ওইখানে আমার বড় ভাই ছিল, ও মোটামুটি আমার যতটুকু যা সাপোর্ট দেওয়ার দরকার, খাওয়া আর আনুষঙ্গিক যা কিছু, ওই মোটামুটি সবকিছু দেখাশোনা করছে। তো এদিক থেকে বলতে গেলে আই হ্যাড এ ভেরি সাপোর্টিভ ফ্যামিলি।
আঙ্কেল আন্টিকে অনেক ধন্যবাদ এবং অভিষেক দাদাকে অনেক ধন্যবাদ ওর পাশে থাকার জন্য। আসলে সেকেন্ড টাইমে কি হয়, জার্নিতে যে সেকেন্ড টাইমার তার পাশে অনেক সময় থাকে না, এবং আমার তো অনেকের সাথে কথা হয়েছে চান্স পাওয়ার পরবর্তীতে, সেকেন্ড টাইমার অনেকের সাথে কথা হয়েছে, তাদের ফ্যামিলি আসলে দেখা গেছে দুইজন বাবা মা দুইজনই এডুকেটেড, বাট তারা অতটা সাপোর্টিভ ছিলেন না। সেক্ষেত্রে আঙ্কেল আন্টিকে অনেক ধন্যবাদ যে তারা সাপোর্টিভ ছিলেন। আচ্ছা, তুই কখন ডিসিশন নিছিস যে সেকেন্ড টাইম দিবি? আচ্ছা, তো আমি প্রথম কথা বলতে কি, আমার এমবিবিএস এর প্রতি আসলে প্রথম থেকে একটা মানে অ্যাম্বিশন ছিল যে আমি এই লাইনটাতেই যাবো। হ্যাঁ, ডেন্টাল আমি জানতাম টুকিটাকি, কিন্তু আমার ওইভাবে আসলে ইচ্ছা ছিল না, বিডিএস এর প্রতি আমার ওইভাবে ইচ্ছাটা ছিল না। যদিও আমি চান্স পাইছিলাম, গেছিলাম, ভর্তি হয়েছি, ক্লাস করছি কিছুদিন, তো আমি আসলে ওই মানে ফিলটা আসলে পাই নাই। আসলে আমি এমবিবিএস যে আগে এক্সপিরিয়েন্স করছি যে আমি ওই ফিল পাই নাই এমন না, কিন্তু আসলে আমার ওই যে ইচ্ছা ছিল যে আমি এমবিবিএস এর যাবো, এমবিবিএস এর দিকে যাব, তো একটা সাবজেক্ট, একটা মানে একটা জিনিস চুজ করব এবং ওই লাইনে যাব, কিন্তু ওইটা বিডিএস করলে কি আমি ওই সেক্টরটাতে আসতে পারতাম না। সেই কারণে আমার অনেক ইচ্ছা ছিল, সেই কারণেই মোটামুটি আমি চলে আসছি এই লাইনে। সেকেন্ড টাইমের পড়াশোনা কেমন ছিল? প্রিপারেশনটা আসলে কিভাবে গুছিয়ে নিয়েছিস সবকিছু? আচ্ছা, তো সেকেন্ড টাইমে হচ্ছে প্রথম কথা যে ফার্স্ট টাইমে আমরা অলরেডি পড়ে আসছি। যারা ফার্স্ট টাইমার ছিল, যারা ফার্স্ট টাইমে চান্স পায় নাই, যারা সেকেন্ড টাইম দিচ্ছে, তাদের বলতে গেলে তাদের নতুন করে পড়াশোনার কি যে প্র্যাকটিস করা, এবং পুরাতন যে জায়গাগুলো তার মনে হচ্ছে যে তার মনে নাই, বা যে জায়গাগুলো তার ল্যাকিংস আছে, মনে হচ্ছে যে আমি এই জায়গাটা পারবো না বা হচ্ছে না, পারতেছি না, সেই জায়গাগুলো সে বেশি ফোকাস করবে। হ্যাঁ, দেখা গেল যে ফার্স্ট টাইমে সবাই মোটামুটি পড়ে, যারা ডেডিকেটেডলি এমবিবিএস বা এই মানে এই লাইফটাতে চুজ করার জন্য আসে, তাদের আসলে তারা পড়ে। আর যারা পড়ে না, তত পড়ে না, এমনি যাদের গ্যাপ থাকে। কিন্তু আমি বলবো যারা সেকেন্ড টাইমার, তাদের হচ্ছে কিছু কিছু ওই যে টপিক চুজ করা উচিত। সব একসাথে উল্টানোর দরকার নাই যে পুরো একটা অধ্যায় শেষ করতে হবে, মানে আমার হচ্ছে তারপরে আমি সেই অধ্যায়টা আবার কেন করব। আমার যে জায়গাটা সমস্যা, সেই জায়গাটা আমি ফোকাস করব। হ্যাঁ, সেটা আমার হতে পারে অনলাইন, অফলাইন, আমার যেখানে আমি যে জায়গাটার বেস্ট আউটপুট আমি যেই জায়গাটা পাবো, সেইখান থেকে আমি আর কি করব। এটা হচ্ছে কথা। মানে বিষয়টা হচ্ছে, আমি জানি আমার এখানে স্পেসিফিক জায়গায় সমস্যা, অন্যগুলো আমি পারি, সেখানে আমার টাইম ওয়েস্ট করার দরকার নেই। এই বিষয়টা আমি ফোকাস করতাম অনুশীলনের সময়। দেখা যেত ফিজিক্সের অনুশীলনী আমার আমার যে এক্সট্রা সিলেবাস ছিল, আমার শর্ট সিলেবাসে এক্সট্রা সিলেবাসের অধ্যায় আমার সমস্যা ছিল, আমি জানি। তো আমি ওইগুলো সব করতাম প্লাস, যখন আমি আমার এইচএসসি সিলেবাসে আসতাম শর্ট সিলেবাসের ভিতরে, তখন আমি শুধুমাত্র আমি জানি যে আমার এই 10টা কোয়েশ্চেনের সমস্যা আছে, একটু দেখতে ভালো হয়। তো রোববার ক্লাস ছিল ফিজিক্সের ক্ষেত্রে, আরো অনুশীলন সলভের ক্লাস ছিল, দেখতাম ওই 10টা দেখে বাদ, ক্লাস শেষ। যেখানে সমস্যা সেখানে। আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে ওই যে একটু মার্কিংটা করা আসলে ইম্পর্টেন্ট। এটা আমি আসলে পরে সেকেন্ড টাইমে এটার গুরুত্ব বেশি বুঝতে পারছি। সেটা হচ্ছে যে কি, অনুশীলনী যে কথা বললো, অনুশীলনী তো বেশি আসলে ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, আমরা বিগত এই 2-3 বছর যা দেখতেছি। তো অনুশীলনীর ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের ওই যে চুজ করা উচিত যে এই কোশ্চেনটা আমি দেখা গেল যে পারতেছি না বা মনে থাকতেছে না, হ্যাঁ, আমি ওই কোশ্চেনটা একটু মার্ক করে রাখবো, যে পরীক্ষার আগে আমি যেন একবার একটু চোখ বুলাই যাইতে পারি ওই টপিকটা। বা শুধু এটা অনুশীলনের ক্ষেত্রে না, এটা সব অল ওভার দ্য টপিকের ক্ষেত্রে, যে টপিকটা আমার মনে হচ্ছে যে না আমি তুমি মার্কিং এই যে কালার পেন গুলো কিনতে পারো, কালার পেন দিয়ে মোটামুটি তুমি যদি মার্ক করে রাখলা আর কি, যে এই টপিকটা আমি পরীক্ষার আগে এক নজর একটু দেখে যাবো। একটা অধ্যায় তো সব দেখা লাগে না, কিছু কিছু টপিক থাকে যে আমার এই সমস্যা, এই টপিকগুলোতে আমি ওই টপিকগুলো একটু রিপিট দেখে যাবো, একটু চোখ বলাই গেলে মোটামুটি কিছুটা যদি কোশ্চেন চলে আসে, তাহলে সলভ করা যায় ওখান থেকে। কোনো স্পেসিফিক রুটিন ছিল যে এই রুটিনের আন্ডারে পড়তিস প্রতিদিন রেগুলারলি, এরকম বেসিসে কোনো রুটিন ছিল কিনা? আচ্ছা, তো আমি এখানে হচ্ছে একটু জিনিস অ্যাড করে দিই। ওই রুটিনের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আমি যখন শুরু করছিলাম, আমি প্রথমে হচ্ছে নিজের মতো শুরু করতে চাইছিলাম, যে আমি কোনো ব্যাচ কোচিং এর সাথে যুক্ত হব না, আমি মোটামুটি নিজের মতো পড়ে এগিয়ে যাব। কিন্তু পরে আসলে খেয়াল করলাম, ও আমারে সাজেস্ট করছিল বেসিক্যালি যে এটা যে কোনো একটা কোচিং এর সাথে যুক্ত থাকা উচিত, না হলে কোচিং এর রুটিনের সাথে যদি আমি না চালি, তাহলে দেখা গেল যে ওই নিজে পড়ে আর কি ওইটা আসলে মেনটেন হয় না। তো সেক্ষেত্রে আমি ওই একটা অফলাইন কোচিং এ এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম। তো ওইখানে যা রুটিন থাকতো, এবং সত্যি কথা বলতে ওই কোচিংটাতে খুবই মানে আমরা তো সেকেন্ড টাইমার ছিলাম, আমাদের মানে চ্যাপ্টার গুলো কি অনেকগুলো দিয়ে দিত একসাথে, কারণ আমাদের ওই যে ফার্স্ট টাইমে পড়া ছিল, এই কারণে দিয়ে দিত অনেক। তো আমার ওই যে সিলেবাস কিন্তু এই কোচিং শেষ হয়ে গেছিল কয়েকবার, প্রথম 1 মাসে হচ্ছে একবার শেষ করে ফেলছে। তার মানে এক এক দিনে আমার 4টা-5টা করে চ্যাপ্টার থাকতো। হ্যাঁ, বায়োলজির ক্ষেত্রে এক এক দিনে দেখা গেলো যে 2-3টা, 4টা-5টা একসাথে দিয়ে দিয়েছে। বড় চ্যাপ্টার গুলোর ক্ষেত্রে হয়তো 2-3টা থাকতো। তা আমার ওই সিলেবাস গুলো ওই কোচিং এর সাথে যুক্ত থাকলে কি ওই শেষ করাই দেয়। এই জন্য এই কোচিংটা একটু মানে এই দিক থেকে হেল্প করে, ওদের রুটিনটা একটু হেল্প করে। এই রুটিনটা আসলে ফলো করতে পারো তোমরা, এই কোচিং এর রুটিন যেগুলো আছে। এখানে আমি একটু অ্যাড করি,
যখন তুমি অফলাইনে প্লাস অনলাইনে আসো, এখন অফলাইনে ও শুধু এক্সাম বেসে ছিল, শুধু এক্সাম দিত। অফলাইনে যখন আমার 5টা চ্যাপ্টার এক্সাম আসে, এখন তুমি অনলাইনেও আসো, এখন অনলাইনে মেইনলি তুমি তখন কি করবা, যে 5টা চ্যাপ্টারের মধ্যে হয়তো 2টা চ্যাপ্টার সমস্যা, তুমি ওই 2টা চ্যাপ্টার ঠিক মতো করে রাখবা, ভিডিও দেখে রাখলা, এক্সাম দিয়ে রাখলা, তারপর অফলাইনে যাবা। নাহলে কিন্তু কি হয়, মার্কস কমে যাবে, মার্কস কমে গেলে সেকেন্ড টাইমে আরো বেশি হতাশ হয়ে পড়বা। যদি একবার হতাশের ট্র্যাক থেকে একটু বাইরে চলে যাও, সেক্ষেত্রে পরবর্তীতে ওই ট্র্যাকে ফিরে আসা কষ্টকর। So, এই জন্য খেয়াল রাখবার জন্য মেন্টালি সবসময় ঠিক থাকো। মানে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম এই দুইবার যে হল স্ট্র্যাটেজি, এটা কেমন ছিল? মানে দুইবার তো সেন্টারে একই ছিল, আচ্ছা হ্যাঁ, স্ট্র্যাটেজি কেমন ছিল? ইভেন হচ্ছে আমার হল একই ছিল, রুমও প্রায় কাছাকাছি। যে রুমটাতে পড়ছিল ফার্স্ট টাইমে, তার ঠিক একটা রুম বাদে আবার সেকেন্ড টাইমে সেই একই জায়গায় আমার হচ্ছে সেই একই ফ্লোর, সেই একই জায়গায় আমার সিট পড়ছিল। এবং আমি হচ্ছে সেকেন্ড টাইমে একটা বিষয় সবচেয়ে বেশি ছিল যে নার্ভাসনেস আমার ভিতর ছিল না। আমি ইভেন পরীক্ষার 1 মিনিট আগে হচ্ছে আমি ক্লাসে ঢুকছিলাম, আমি বাইরে ছিলাম, বাইরে বসেছিলাম, এই দাঁড়াইছিলাম, দাঁড়ায় মোটামুটি আর কি এদিক ওদিক তাকাতাকি করতেছিলাম, এই আর কি রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছিল, এই নর্মাল বিষয়। মানে চিন্তাই করতেছিলাম যে আসলে পরীক্ষা হচ্ছে পরীক্ষার মতো, জাস্ট কোচিং এ তো এতদিন পরীক্ষা দিয়েছি, জাস্ট একটা নর্মাল পরীক্ষার মতো দিতে আসছি, হলে ভালো কিছু হবে, না হবে। হ্যাঁ, আর আমার একটা সবচেয়ে একটা মেন্টাল একদিক থেকে একটা সাপোর্ট ছিল যে আমি অলরেডি এক জায়গায় ভর্তি ছিলাম। তো সেই ক্ষেত্রে আমার মোটামুটি একটা ওই যে এক্সট্রা একটা বুস্ট করতেছিল ওইটা আর কি। হ্যাঁ, এটাই আর কি। সেকেন্ড টাইম জার্নিতে সবকিছু পড়ালেখা প্লাস পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলিয়ে তোর কাছে সবচেয়ে কঠিন কোন জিনিসটা মনে হয়েছে, যে এইটা সবচেয়ে বেশি কঠিন ছিল, সবচেয়ে বেশি টাফ ছিল, এইটা ওভারকাম না করতে পারলে চান্স হবে না, কখনোই চান্স হবে না? আচ্ছা, সবচেয়ে আমার কাছে বেশি যেটা টাফ মনে হয়েছে সেটা তার মধ্যে একটা হচ্ছে যে পরীক্ষায় নাম্বার কম আসা। হ্যাঁ, ইভেন আমি সেকেন্ড টাইমে ছিলাম, আমি সবচেয়ে বেশি আমার খারাপ লাগতো একটা বিষয় যে আমি অলরেডি 1 বছর পরে আসছি, অনেক ফার্স্ট টাইমেরও দেখতাম আমার থেকে অনেক বেশি ভালো ভালো মার্কস পায়। হ্যাঁ, এইটা আমার বড় প্যারা দিত যে আমি 2 বছর যে বইটা পড়তেছি, ও ও কবে পড়ছে আমি জানি না, হয়তো আগে কোচিং করতে পারে, যাই হোক, কিন্তু ও এত ভালো করতেছে কেমনে? আমি পড়ছে, আমার দক্ষতা থাকবে বেশি, আমি বেশি মার্কস পাওয়ার কথা, কিন্তু এইটা আসলে প্যারা হিসেবে নেওয়া যাবে না, কম পাচ্ছি পাবো। ইভেন আমার এমন দেখা গেছে যে আমি একটা কথা শেয়ার করি ছোট, যে একটা ছেলে ছিল, আমি কোচিং এ ছিলাম, নামটা বলবো না, ওই কোচিং এ একটা ছেলে ছিল, ও আমি একবার একটা পরীক্ষায়, একবার না আমি অনেকগুলো পরীক্ষায় মোটামুটি 60 থেকে 70 এই রেঞ্জের মধ্যে নাম্বার আমি পাইছি। মানে প্রথমে ভালোই পাইতাম, তারপর আস্তে আস্তে কমতে থাকলো, এটা কমতে কমতে 60-70-এর ভিতরে চলে আসলো। ওই ছেলেটা দেখা গেল যে ওই সময় ভালোই মার্কস ক্যারি করতো, ও 80-85 মানে ওই টাফ কোশ্চেনে পেয়ে যেত, কিন্তু দেখা গেল যে আসল পরীক্ষায় ও আমার থেকে মোটে 0.5 বেশি পাইছে। আমি তো দেখে অবাক, আমি বলছি যে এই ছেলেটা এত কঠিন কোশ্চেনে, আমি যেখানে 60-70 রেঞ্জে মার্কস পাইতাম, ও পাইতো হচ্ছে 80-85-90 রেঞ্জে। ও এই আসল মেডিকেল পরীক্ষার এক্সামে ও আমার থেকে 0.5 বেশি পাইছে। হ্যাঁ, আমার মার্কস ছিল 84.5, ও পাইছে 85। তো আমি এটা অবাক ছিলাম যে আরে বা, আমি তো আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমার চান্স হবে কিনা, তাও 5 কেটে। আর তাই বোঝাই যাচ্ছে, তো এইটা আসলে প্যারা হিসেবে নেওয়া যাবে না, মার্কস কম আসবে এটা ঠিক, কিন্তু আবার এমন না যে তুমি কন্টিনিউয়াসলি কম পাচ্ছ। তুমি মানে একটা জিনিস, তুমি না পড়ে কম পাওয়া আর পড়ে কম পাওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে। তুমি পড়লাই না, কম পাইলে ওটা একটা বিষয়, কিন্তু তুমি পড়ে কম পাচ্ছ, হ্যাঁ, তার মানে তোমার আসলে ওইটা ধরা যাবে না, এটা যে তুমি পড়তেছো তো কম আসতেছে, কারণ থাকতে পারে। তোমার হয়তো দেখা গেল যে তুমি পরীক্ষা দেওয়ার সময় তুমি আছো ওটা করে পারতেছো না, কোশ্চেন গুলো তুমি ক্যাচ করে পারতেছো না, তো এটা আস্তে আস্তে ঠিক হবে। হ্যাঁ, তবে আশা হারানো যাবে না। মানে ওর এত কথার একটাই পয়েন্ট, যে হতাশা হওয়া যাবে না। মানে সেকেন্ড টাইম জার্নিতে কখনোই হতাশ হওয়া যাবে না। মার্ক কম আসতেছে, দেখতে হবে যে কেন কম আসতেছে, আমার মার্ক কম কেন কম, কোথায় ল্যাকিংস আছে, পড়ায় ল্যাকিংস আছে, রিভিশনে ল্যাকিংস আছে, এক্সাম দিচ্ছি না ঠিক মতো, বা হলে গিয়ে আমি ঠিক মতো এক্সামে আউটপুট দিতে পারতেছি না, কোনটা, এটা ফাইন্ড আউট করতে হবে, তার উপর কাজ করতে হবে। হতাশ হয়ে লাভ নেই, আমার কোথায় ল্যাকিংস আছে সেটা দেখতে হবে। আর যদি এখন যারা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমে যাদের চান্স হয়নি আনফর্চুনেটলি, তাদের প্রতি যদি কোনো অ্যাডভাইস থাকে যে এখন তাদের কি করা উচিত? আচ্ছা, যদিও এখন যারা চান্স পায়নি ফার্স্ট টাইমে, এদের জন্য সময়টা খুবই টাফ। হ্যাঁ, চান্স না পাইলে আসলে সত্যি খুব খারাপ লাগে, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। কিন্তু তারপরে প্রথমে আপাতত তো বেশিরভাগ পরীক্ষা হয়ে গেছে, তারপরেও সামনে যে পরীক্ষাগুলো আছে আমি বলবো যে ওইগুলো একটু যদি ধৈর্যশীল হয়ে যদি পরীক্ষাগুলো দেয়, একটা জায়গায় কোথাও যদি চান্স ম্যানেজ হয়, তাহলে এটা মেন্টাল ব্রেকডাউনের ক্ষেত্রে এটা আসলে অনেক সাপোর্ট দেয়, যে আমি তো কোথাও না কোথাও এক জায়গায় আসলে আছি। হ্যাঁ, এমন তো না যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বা এটা না থাকলে আসলে এমন না যে থাকতেই হবে, কিন্তু থাকলে আর কি একটু এক্সট্রা একটা সাপোর্ট দেয়। আমি বলবো যে চেষ্টা করতে হবে, এখনো সময়, যেহেতু সামনে 1-2টা পরীক্ষা যদি থাকে, কোথাও যেন একটু চান্স ম্যানেজ হয়। আর না থাকলে যারা আসলে নিজের মন মানসিকতাটা ওইভাবে তৈরি করতে হবে যে আসলে আমি কোথাও চান্স পাই না, আমার তাহলে সেইভাবে পড়াশোনা স্টার্ট করতে হবে। হ্যাঁ, এই মানসিকতাটা থাকলে। ঠিক আছে,
আজকের পডকাস্টটা এই পর্যন্তই। তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, অবশ্যই চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক।